আপনাদের সুবিধাটা জানতে চাই। আজকের ঢাকা চেম্বার অব কমার্সের আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত ব্যবসায়ী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনাদের অনেকগুলো কথা শুনলাম, আর স্বাভাবিকভাবে নগরের দায়িত্বপ্রাপ্ত হিসেবে তো সেগুলোর জবাব আমাকে দিতে হবে। তবে আমি প্রথমেই যে জিনিসটা আমি একেবারে আমার ডিপার্টমেন্টকে আগে বলবো জবাবদিহিতার আওতায়, কারণ আমি পরিষ্কার সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পরে আমি গণশুনানি করি বিভিন্ন এলাকায়। আপনারা দেখেছেন আমার সিটি কর্পোরেশনও প্রতি শনিবার খোলা আছে, যে কোনো নাগরিক যে কোনো অভিযোগ নিয়ে আমার কাছে আসতে পারবেন। তো এখানে ভুট্টু ভাই শেষ কথাটা যেটা বললেন, ভুট্টু ভাইয়ের সাথে প্রায় দেখা হয় আমার মনে হয় এই কথাগুলো আরো আগে বললে আমি আরো আগে অ্যাকশন নিতে পারতাম। তা আমি এই জন্য এখন প্রথমেই আমার সিআরও সাহেবকে বলবো এইটা কেন আমি জানতে চাই। টাকা জমা দেওয়া হয়েছে 3 মাস পর, কেন এখনো লাইসেন্স পায় নাই, এটার আগে জবাব দেন আপনি। আর এটার সাথে যদি অবৈধ কোনো কিছু থাকে আমি এইখান থেকেই তারা সাসপেন্ড করে দেবো একদম, কারণ এই ব্যাপারে কোনো ছাড় নাই আমি যেটা বলছি। আর আরেকটা কথা পরিষ্কার আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, আমি দায়িত্ব নেওয়ার পরে ট্যাক্স বাড়ানোর প্রস্তাব আসছিল, ট্রেড লাইসেন্সের ফি বাড়ানোর প্রস্তাব আসছে, সাইনবোর্ডের ফি বাড়ানোর প্রস্তাব আসছে, কিন্তু আমি সবগুলোই নাকচ করে দিছি। আমি কোনোটাই কিন্তু কার্যকর করতে দেই নাই। কিন্তু তারপরে এখানে এসে কেন আমাকে শুনতে হচ্ছে যে গতবার এত টাকা দিছি, এইবার বেশি দিতে হচ্ছে কেন? আমি সিআরওকে বলবো এটার জবাব দেন আপনি। ধন্যবাদ স্যার। স্যার, ওই যে প্রথমে অঞ্চল 4-এর বিশেষ করে যে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির যিনি প্রতিনিধি একটা অভিযোগ করেছেন যে জুন মাসে টাকা জমা দিয়েছে এখনো লাইসেন্স পাইনি। আমার 4-এর এখানে ট্যাক্সেশন অফিসারও আছে। স্যার, আমরা এটা খতিয়ে দেখবো, এরকম হওয়ার সুযোগ নেই। এরকম কেন হবে? কারণ আপনার নির্দেশনা হলো দিনের লাইসেন্স দিনে ইস্যু করতে হবে, এবং আমরা সেটাই ইনশিওর করছি। অর্থাৎ যিনি আজকে রিনিউয়ালের জন্য আসবে, টাকা জমা দিবে, আজকেই সেটা ইস্যু হবে, এবং সেটা যদি রাত 10টা 12টা 1টাও বাজে আমাদের কর্মচারীদেরকে স্যার আপনার স্পষ্ট নির্দেশনা আমরা পৌঁছে দিয়েছি। এই ক্ষেত্রে কোনো প্রকার হয়রানি করা, কাউকে কষ্ট দেওয়া, কাউকে হ্যারাস করা, এটা স্যার সুযোগ নেই। তারপরে উনি যেহেতু বলেছে স্যার, এটা আমাদেরও নজরে নাই, আমাদেরও স্যার ওই জনের কে আছে, টিও আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি একটু অবহিত করতে চাই, দিনের লাইসেন্স দিনে দেওয়া হচ্ছে অদ্যবধি। প্রতিদিনের লাইসেন্স প্রতিদিন দিয়েছে, একটি লাইসেন্স কোনো পেন্ডিং নাই স্যার, একটিও লাইসেন্স পেন্ডিং। ওইটা বললো কেন যে 3 মাস ধরে লাইসেন্স পায় না? আমি ভুট্টো ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই বিষয়টা কার কাছে টাকাটা জমা দেওয়া হয়েছে, এই মানুষটাকে কি শর্তে দিয়ে গেছে, না ওনারা কারা, এই জিনিসটা যদি কর্পোরেশনের হয়ে থাকে এইটুকু, এই একটা মজলিস এরকম একটা জায়গায় বললে, অথেন্টিক একটা রিপোর্ট হলে বা কোনো একটা দিলে কত সংখ্যা, কবে দিলেন, কার কাছে দিলেন, এটা জানলে ব্যক্তিগতভাবে এখনই আপনাকে জবাবটা দেওয়ার সুযোগ ছিল। আমার এখানে এই ঠিক আছে, বন্ধ করুন। এটা হলো যে আমি যেহেতু এখানে শুনলাম, আমি দেখব, এবং এটার সাথে যদি আমি বলে গেলাম আপনাদের সামনে, কারণ এটা পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে আমার। এটা আমি আসার আগে এই অবস্থা হয়েছে যে লাইসেন্স জমা দেয় 1 সপ্তাহ 2 সপ্তাহ, অনেক সময় পায় না, বা বলে কালকে আসেন পরশু আসেন। আমি বলছি না, একে দিনেরটা দিনে লাইসেন্স দিতে হবে, দিনেরটা দিনে। যদি প্লিজ দিনেরটা দিনে দিচ্ছ, এই ব্যাপারে আমি আপনাদের সামনে বলে গেলাম, যদি এই ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটে, যে অফিসার করছে, যে সেকশন করছে, আপনারা দয়া করে আমার কাছে রিপোর্ট করবেন, সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ এই ব্যাপারে কোনো ছাড় নাই, কারণ কয়েকটা বিষয়ের ব্যাপারে আমি আসার পরে পরিষ্কার বলা হয়েছে। এইখানে ভুট্টো ভাই আরেকটা যেটা বলছে যে লাইট, এই ব্যাপারেও কোনো মার্সি নাই। আমাদের ঢাকা শহরে যতগুলো লাইট পোস্ট আছে, লাইট পোস্টে যদি সেখানে যদি বিদ্যুতের লাইট থাকে তাহলে সেই লাইট জ্বলতে হবে, এবং সেই ব্যাপারেও যদি কারো কোনো
থাকে এগুলো কিন্তু আমরা শুনানি করি, হিয়ারিং করি, এলাকা ভিত্তিক করি। তো এই ব্যাপারেও আমি বলবো যে আমার কনসার্ন ডিপার্টমেন্টকে আমি বলবো সেই বিষয়গুলো দেখার জন্য। আর আরেকটা যেটা এইখানে একটা বিষয় হয়তো আপনারা নিজেরাও জানেন, যেহেতু ব্যবসার সাথে জড়িত আছেন, এই মানে লাইসেন্স নবায়ন করতে যে আমাদের এনবিআরকেই 3,000 টাকা দিতে হয়, এনবিআরকে দিতে হয়, এটা কিন্তু সিটি কর্পোরেশন পায় না। এই যে এই বিষয়গুলো আপনারা দাবি করতে পারেন গভর্নমেন্টের কাছে যে তারা এটা কমাক, তাহলে কিন্তু অনেকটা কমে আসে। এইটা হলো আমি যেটা বললাম যে এইগুলো আমরা চাই সিটি কর্পোরেশনটাকে আরো জনবান্ধব করতে, এবং এটা তো আপনাদের দরকার, সবার জন্যই দরকার। সিটি কর্পোরেশনের দায়িত্ব যেটা আমার মিতা সালাম ভাই যেটা প্রথমেই বললেন, আমরা তো চাই বিশেষ করে আরো দক্ষিণ সিটিটাকে আমরা আদি ঢাকার প্রাণ, আমরা মানে পুরনো ঢাকাকে সুন্দর করতে চাই এবং সেটার জন্য আপনাদের সবার অংশগ্রহণ চাই। এবং আমি এখানে কয়েকটা এলাকায় উপস্থিত ছিলাম, বিভিন্ন মানে ব্যবসায়ীদের এখানেও আমি আরো আপনাদেরকে অনুরোধ করেছি বিভিন্ন জায়গায় যে আপনারা সবাই এই পুরনো ঢাকা ছেড়ে যদি আজকে সেই উত্তরে চলে যান, তাহলে পুরনো ঢাকার অবস্থাটা কি হবে। ব্যবসায়ীরা চলে যাচ্ছেন ট্রান্সফার করে, এবং আমি এখান থেকে যখন অফিসে বসছিলাম তখনও বললাম যে আজকের এই মতিঝিল কমার্শিয়াল এরিয়া এক সময় কি ছিল, ব্যবসায়ের প্রাণ কেন্দ্র ছিল এটা, তাই না। এইটা থেকে চলে গেল কারওয়ান বাজার থেকে চলে গেল গুলশান বনানী, এখন চলে যাচ্ছে উত্তরা। তো এইভাবে সবাই আমরা যদি চলে যাই, তাহলে ঢাকা শহরের আদি যে ঢাকাটা, এবং ব্যবসায়ীদের জন্মই তো পুরনো ঢাকায়, আপনারা নিজেরাই বলেছেন। তো সেই জায়গায় সেই অঞ্চলগুলো যদি আজকে ব্যবসায়ীদেরকে আমরা সুযোগ সুবিধাগুলো না দিতে পারি, আমি তো নাগরিকদেরকেও বলেছি যে আজকে আমাদের ব্যবসায়ীদেরকে, যারা আজকে দেশের প্রাণ, কারণ ব্যবসায়ী যদি না থাকে তাহলে তো দেশটা সামনের দিকে যাবে না। আর ব্যবসায়ী যদি না হয় তাহলে সরকার টাকা পাবে কোত্থেকে, দেশ চালাবে কিভাবে। আজকে আমাদেরই মনে করো যে সিটি কর্পোরেশন, আজকে আমার কিন্তু এখনো ট্যাক্স যেটা উত্তরের চেয়ে হোল্ডিং ট্যাক্স এখানে কম, আমরা কিন্তু বাড়াই নাই, বাড়ানোর প্রস্তাব আসছিল আমার কাছে, আমি কিন্তু বাড়াই নাই। কিন্তু এটাও ঠিক যে আজকে প্রতি মাসে প্রায় 25 কোটি টাকা খরচ আজকে সিটি কর্পোরেশন শুধু বেতন দিতে হয়। এই যে কিন্তু আমাদের রেভিনিউ কিন্তু সেই অনুপাতে যতটুকু বাড়া দরকার আমরা কিন্তু সেইভাবে সেটাকে বাড়াতে পারি নাই। এখানে আরেকটা কারণ হলো যে মনে করেন আমাদের বর্তমান দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্সের সংখ্যা 2,46,000, কিন্তু প্রকৃতপক্ষে এটা কিন্তু আরো বেশি হওয়া উচিত। সেইটা আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে এটাকে ডিজিটালাইজেশনে আনার, ডিজিটাল ফর্মে আনার জন্য, তখন হয়তো এটা আরো অ্যাকুরেট হয়ে যাবে। এবং আমরা চেষ্টা করছি, এবং আপনাদের ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি। মাঝখানে একটু প্রবলেম হয়েছিল, জাল হয়ে গেছে, ট্রেড লাইসেন্স পর্যন্ত জাল হয়ে গেছে, বলেন জাল হয়ে দেখা যায় যে এইটা হাতে হাতে চলে যায়, সিটি কর্পোরেশন জানেই না, সিটি কর্পোরেশন রেভিনিউ পাচ্ছে না। এখানে মাঝখানে আরেকটা চক্র ট্রেড লাইসেন্সটা জাল করে এটা দিয়ে দিচ্ছে। এই কারণে আবার আমরা কিছুটা একটু ব্যাকে যেতে বাধ্য হয়েছি। তবে এটা যতটুকু আমরা দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আপনাদের করার জন্য। আর আমরা কিন্তু সাইনবোর্ডের, দেখেন এটা কিন্তু সাইনবোর্ডের ট্যাক্স বাড়ানো না, প্রকৃত অক্ষের সাইনবোর্ড। মনে করেন আজকে ব্যাংক আছে, বিভিন্ন বিভাগগুলো আছে, বিভিন্ন অনেক প্রতিষ্ঠান আছে যে আজকে 100টা সাইনবোর্ড ব্যবহার করে, আজকে বিল্ডিং এর মধ্যে অনেক বড় সাইনবোর্ড ব্যবহার করে, কিন্তু সেই মাপ অনুযায়ী কিন্তু সেই ট্যাক্সটা কিন্তু ধরা হয় না। যদি একজাক্টলি সেটা ধরা হয় তাহলে সেটা কিন্তু আরো অনেক বেশি পরিমাণ আসবে। তা আমরা চাই যে আসলে এগুলো কোনো জবরদস্তির ব্যাপার না, জোর করার ব্যাপার না, এগুলো আমাদের মিউচুয়াল ইন্টারেস্টে করতে হবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আমাদের করতে হবে। কারণ আমরা চাই ঢাকা শহরে ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ত থেকেই সিটি কর্পোরেশন আরো কিভাবে ফ্যাসিলিটিস গুলো আমরা আরো ইজি করতে পারি, সেই ব্যাপারে আপনারা যেভাবে চাবেন, যেভাবে সাজেশন দিবেন আমরা সেভাবে দিব। এখন ট্যাক্সটাকে কালেক্ট করার জন্য, বিভিন্ন ফি কালেকশন করার জন্য আগে একটা ব্যাংক ছিল, এখন কিন্তু আমরা ব্যাংক বাড়িয়ে দিয়েছি এবং প্রয়োজন আরো ব্যাংক বাড়িয়ে দিব। এবং তারপরে ঘরে বসেই যাতে আপনারা এগুলো দিতে পারেন,
ট্যাক্সও দিতে পারেন, হোল্ডিং ট্যাক্সও দিতে পারেন, ট্রেড লাইসেন্সও রিনিউ করতে পারেন, সেই ব্যাপারেও আমরা ব্যবস্থা নেব। আপনারা বলেছেন 5 বছর, হ্যাঁ এটা আমরা করতে পারি। এটা হয়তো আমি কয়েকদিনের মধ্যে আপনাদেরকে জানাবো যে 5 বছরের মধ্যে আপনারা যে চান 5 বছর একবার রিনিউ করে নেবেন, সেটাও আমি আজকে ঘোষণা দিয়ে গেলাম। এই ব্যবস্থাটা আমরা ইনশাল্লাহ আমরা করে ফেলবো এবং আমরা চাই যে আপনাদের যতটুকু দরকার, যতটুকু সুযোগ সুবিধা দরকার ততটুকু যাতে আমরা ইজি করতে পারি, যাতে ক্লিয়ার করতে পারি এবং অল্প সময়ের মধ্যে করতে পারি, সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। তো এইরকম আপনারা জানেন যে পুরনো ঢাকায় এই যে বললেন যে মার্কেট, আজকে যে সমস্যাগুলো আছে দেখেন, একসময় হকার সমস্যাগুলোর জন্য অনেক মার্কেট তৈরি করা হয়েছে, কিন্তু তারপরে নতুন নতুন হকার্স আজকে তৈরি হচ্ছে। আমি আপনাদের সামনে বলতে চাই এরকম কিছু কিছু মার্কেট আছে আমাদের সিটি কর্পোরেশনের মালিকানাধীন, কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন যে বছরের পর বছর দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে সিটি কর্পোরেশন তার ভাড়াও পাচ্ছে না, ট্যাক্স তো দূরের কথা। এটাই বাস্তব অবস্থা। এই অবস্থার মধ্যে এইগুলোর মধ্যে হতে পারে যে আমাদেরও কিছু কর্মচারী জড়িত থাকতে পারে, কিন্তু আজকে সেই অবস্থাটায় আমরা আছি। আমরা এইটাও আপনাদের, যেহেতু আপনারা ঢাকা শহরের সব ব্যবসায়ীদের প্রতিষ্ঠান আপনারা, কাজে আপনাদের আমি সহযোগিতা চাই। আমি তাদেরকেও বলেছি যে এরকম যদি থাকে আপনারা আসেন, আপনারা কতটুকু ছাড় দিতে পারেন, সিটি কর্পোরেশন কতটুকু ছাড় দিতে পারে, বছর পর বছর টাকা দেন না, অন্তত সেটাকে আমরা একটা যাতে সমাধানে আসতে পারি। অনেক জায়গা আছে যে ট্রেড লাইসেন্স রিনিউ অনেক বছর ধরে হয়নি, এইরকমও যদি থাকে, এগুলো আমি বলবো যে আপনাদের ঢাকা চেম্বারের মাধ্যমে আপনারা যারা নেতা আছেন আপনারা যদি উদ্যোগ নেন, মার্কেট ওয়াইজ উদ্যোগ নেন, আমি প্রতিনিধি দেব, ওইখানে বসে আপনারাই সলিউশন করে দেন যে এটা কি হওয়া দরকার, যে 20 বছর দেয় না বা 10 বছর দেয় না বা 5 বছর দেয় না, কবে থেকে দিলে এটা আমরা ঠিক করে নিতে পারি, এটাকে স্মুথ করতে পারি, ইজি করতে পারি। আপনারা ব্যবসায়িক প্রতিনিধি যারা আছেন আপনারা যদি সে ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা কৃতার্থ হব। এবং এখানে আমার মিতা যেটা বলছেন যে আজকে ব্যবসায়ীদের সাথে বসা দরকার, আমি তো বসতেছি, ওই যে ভুট্টু ভাইয়ের কথা বললাম, আমি তো বসছি, কিন্তু ওই সময় যদি আমার বলতে এই প্রবলেমটা তাহলে আরো আমার জন্য ইজি হইতো। তা যাই হোক, আজকে যেহেতু শুনছি এটা হবে। আর সালাম ভাই, পুরনো ঢাকায় পঞ্চায়েত ব্যবস্থাটা আবার চালু করেন, আপনারা পঞ্চায়েত ব্যবস্থাটা চালু করেন। আমরা চাই পুরনো ঢাকার আদি যে ঐতিহ্য আছে, ঐতিহ্যটাকে আমরা রক্ষা করতে চাই। পুরনো ঢাকা দেখেন, আমি এই যে 416 বছর একটা হেরিটেজ প্রোগ্রাম করছি এই পুরনো ঢাকাকে কেন্দ্র করে, যে ঢাকার একটা অতীত আছে, একটা ঐতিহ্য আছে, একটা কৃষ্টি আছে, একটা সংস্কৃতি আছে, একটা ভাষা আছে, তাই না? আমরা এগুলোকে আবার জাগরণ করতে চাই। আজকে ঢাকা শহর, ঢাকার রাজধানী পৃথিবীর বহু দেশের চেয়ে পুরাতন, কিন্তু ঢাকাটা যেভাবে এটা দেশের সামনে বিদেশের সামনে ঢাকাটাকে তুলে ধরা উচিত ছিল সেইভাবে তুলে ধরা হয় নাই। অন্তত আমি মনে করি যে আমি যতক্ষণ আছি এবং আপনাদের সহযোগিতা যদি মেয়র হতে পারি, ইনশাল্লাহ ঢাকাটাকে আমরা সেই জায়গায় নিয়ে যাব যাতে জনগণ এটাকে প্রাউড ফিল করবে, ঢাকাকে নিয়ে প্রাউড ফিল করবে। এখন আসে অনেকের জন্ম 4th জেনারেশন এখান থেকে আছে, কিন্তু তারপরেও মনে করে, এটা মনে করে না, বাড়িটা মনে করে সেটা, কিন্তু এই বাড়িটা মনে করতে হবে, ঢাকাটাকে তার অন্তঃস্থল থেকে এটাকে ভালোবাসতে হবে। তাহলে কিন্তু এই যে আজকে প্রবলেমগুলো বলছেন, এই প্রবলেমগুলো আমরা সর্ট আউট করতে পারবো। আজকে মূল যেটা 2টা সমস্যা, ঢাকা শহর চলছে না, এটা সত্যি কথা, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এই কারণে আপনাদের বিশেষ করে বেশিরভাগ ক্ষতি হচ্ছে। আপনাদের ক্ষতি মানে রাষ্ট্রের ক্ষতি, রাষ্ট্র এই ক্ষতি পোষাতে পারবে না। যদি এটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার আমাদের কিনে বসতেছেন, বারবার আমাদেরকে বলেন যে এটা একটা সলিউশন করতে হবে। এখানে আমাদের পুলিশের কর্মকর্তা আছেন, আমাদের ওনাদের সাথে আমরা বৈঠক করতেছি আগামী কিছু। এই যে দেখেন এখন আমরা এখানে বৈঠকে বসছি, ওই দিক দিয়ে এই যে অটো রিক্সারা, যে ব্যাটারি চালিত রিক্সা, তারা মিটিং করতেছে, তাদেরকে যাতে কোনোভাবে না করা যায়। ভাই আমরা তো উচ্ছেদ চাই না, কিন্তু একটা শৃঙ্খলায় তো আসতে হবে। হকারদের যখনই হাত দেই একটা মিটিং শুরু, একটা আন্দোলনের কথা শুরু করে দেয়, কিন্তু এই ব্যাপারে আপনাদেরকেও সোচ্চার হইতে হবে। শুধু আমরা বললে হবে না বা পুলিশের উপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না। আপনারা ঢাকার নাগরিক, আপনারা ট্যাক্স দেন, আপনি যে ট্যাক্সটা আজকে সিটি কর্পোরেশনকে দেন, আজকে রাষ্ট্রকে দেন, আজকে দেখেন হকার কয়টা পয়সা দিচ্ছে, অথচ ঢাকা শহরটাকে সবচেয়ে জঞ্জাল করতেছে তারা, সবচেয়ে জঞ্জাল করতেছে তারা। এই পলিথিনের জ্বালায়
থাকতে পারতেছি না। আজকে কয়েকটা পলিথিন যদি আজকে ড্রেনের মধ্যে পড়ে যায়, এই যে জল আপনারাই বলছেন মানে পানির জলজট হয়ে যায়, আজকে সেই জায়গাটায় আমরা এটাকে কোনোভাবেই সারতে পারতেছি না। তারা কোনো ট্যাক্স দিবে না, কিন্তু তাদের জন্য পরিচ্ছন্ন প্রোগ্রাম আমাদের করতে হবে। ঢাকা শহরে যে কোনো জায়গায় তারা মলমূত্র ত্যাগ করতেছে, ফুটপাতে থাকতেছে, তার সে তো ট্যাক্স দিচ্ছে না। তো এটা তো একটা ডিসিপ্লিন আনতে হবে, এবং ডিসিপ্লিন আনার জন্য আমরা ইতিমধ্যেই চেষ্টা করেছিলাম, অনেক জায়গায় হকার মুক্ত করে ফেলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী মানবিক, উনি বলতে ঠিক আছে এরা তো বাংলাদেশেরই মানুষ, এদেরকে একটা বিকল্প ব্যবস্থা করতে হবে, সেটার জন্য আমরা চেষ্টা করছি। তবে আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাপোর্ট চাই, এবং আপনাদের মুখ ফুটা কথা বলতে হবে, কথা বলতে হবে। আপনার কথা না বললে হবে না। ওরা তো বলতেছে, এই যে বললাম, ওরা সমাবেশ করে বলতেছে ওদেরকে সরানো যাবে না। তাই ভাই সরানো যাবে না, তাই রাস্তাটা কি হবে? এই রাস্তাটা কিভাবে চলবে? চলছে না তো, কোনো ডিসিপ্লিনও মানে না, কোনো ট্রাফিক সিগন্যাল মানে না, কিছুই মানে না। আজকে হকার দেখেন, এটা সত্যি কথা যে আজকে হকার মানে কি, প্রত্যেকটা মহল্লা আজকে হকারে ভরে গেছে। আজকে শুধু মেন জায়গায়, আপনার মতিঝিল না, যে কোনো মহল্লার মধ্যে যান, মহল্লার মধ্যে দেখবেন যে আজকে হকারে ভরে গেছে। এইভাবে তো চলতে পারে না, এইভাবে তো চলতে পারে না। এটা একটা ডিসিপ্লিন আনতে হবে। এর জন্য আমরা ঢাকা শহর থেকে, আপনারাই বলছেন, আমরাও এটা করতে অলরেডি রেজিস্ট্রেশনের আওতায় তাদেরকে আনতেছি। আমরা রেজিস্ট্রেশন, এই রিক্সা যারা চালাচ্ছে, এইটা আমরা বলেছি যত কিছু হোক। আর আজকে ঢাকা শহরে আসলেন, কালকে আপনি রিক্সা নিয়ে নেমে যাবেন বা একটা ভ্যান নিয়ে হকারগিরি করবেন, এটা হবে না। ইট মাস্ট বি স্টপ। একটা জায়গায় থামতে হবে। কাজে আমরা সংখ্যা নির্ধারণ করে পুলিশের সহায়তায় আমরা সংখ্যা নির্ধারণ করব, হকার কতগুলো হবে, আজকে রিক্সা কতগুলো হবে, সেই অনুযায়ী তাদেরকে আমরা লাইসেন্স দেব, হকারদেরকে আমরা লাইসেন্স দেব, আমরা নাম্বার দেব, এবং তাদেরকে একটা আমরা ইসের আওতায় আনবো, তার টোটাল বায়োডাটা থাকবে একদম, যাতে ওইটা টিপ দিলে যাতে চলে আসে যে এই লোকটা কোত্থেকে আসছে, তার অতীত কি, যাতে কোথাও কোনো না করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করতে চাচ্ছি। একটু সময় দেন। আমরা তো বলতেছি যে দেখেন, এই গত 2-2.5 বছরে, অর্থাৎ 5ই আগস্টের পরেই কিন্তু এই দুইটা সমস্যা প্রকট হয়েছে ঢাকা শহরে। একটা হলো হকার, আর একটা রিক্সা। এই আমলে সেই আমলে কোনো আইন ছিল না, পুলিশের কোনো ই ছিল না, সবকিছু এমন একটা অবস্থায় চলে গেছে যে দেশটা একটা অকার্যকরের মতো পর্যায়ে চলে গেছে। আজকে অনেকে বিদ্যুতের জন্য দোষ দেন মাননীয় প্রধানমন্ত্রীর সরকারে, গ্যাসের দোষ দেন। আরে ভাই, এই সরকার আসার পরে কি এই সমস্যাটা সৃষ্টি হয়েছে? এটা তো উত্তরাধিকার সূত্রে এই সরকার পাইছে, উত্তরাধিকার সূত্রে। আজকে যে অবস্থা, বিদ্যুতের সমস্যা আমরা সবাই জানি, আমরা এক বাক্যে সবাই একসাথে বলছি। আজকে যারা বিরোধী দল আছে তারা সহ একসাথে আমরা বলছি যে আজকে বিদ্যুতের সমস্যার সমাধান করতে হবে, আজকে গ্যাসের সমস্যার সমাধান করতে হবে, একসাথে বলছি। কিন্তু এখন মনে হচ্ছে যে এই সরকারি মনে নিয়ে আসছে। কয়েকটা মাস সময় দেন, 5 মাস একটা এনাফ না একটা সরকারের জন্য, এনাফ না। তবে উদ্যোগ নিতে হবে, এটা আমি একমত যে আমাদের উদ্যোগ নিতে হবে। সেই একই রকম আমরা ঢাকা শহরে উদ্যোগ নিতে চাচ্ছি। আপনাদের মহল্লায় মহল্লায়, প্রতিটা জায়গায়, এই যে মতিঝিল, সব জায়গায় আপনাদেরকেও রুখে দাঁড়াইতে হবে, একটু কথা বলতে হবে। এই হকারদের মুসলিম ব্যবসায়ীরা, আপনাদের ব্যবসায়ীরা, অনেক জায়গায় অনেক মার্কেট আছে, মার্কেটের দোকানদাররা সামনে আরেকটা দোকান বসায় দেয়, মার্কেটের দোকানদাররা আরেকটা দোকান বসায় দেয়, বলেন, বা একটা ফুটপাতে একটা দোকান বসছে, সেখান থেকে সে ভাড়া নেয়। এটা চাঁদাবাজ। আমরা অবশ্যই চাঁদাবাজ বন্ধ করতে চাই, সেটা যে দলেরই হোক। কোনো দল চাঁদাবাজি করতে পারবে না, এই জন্য আমরা লাইসেন্সের ব্যবস্থা করতেছি, নাম্বারের ব্যবস্থা করতেছি। আর কিন্তু কোনো কিছুই সম্ভব হবে না যদি আপনারা, জনগণ যদি সহযোগিতা না করেন। জনগণকে সহযোগিতা করতে হবে। জনগণ সহযোগিতা করার আগে আপনারা লিডার, ব্যবসায়ীরা আপনারা নেতৃত্ব দেন। একটা এলাকায়, প্রত্যেকটা এলাকায় আপনারাই নেতৃত্ব দেন, আপনারা ওই সমাজটাকে প্রতিনিধিত্ব করেন, আপনারা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেন বিভিন্ন জায়গায়। কাজে আপনাদের ভূমিকা কিন্তু সাধারণ মানুষের চেয়ে একটু আলাদা হবে। আপনারা যদি প্রত্যেকটা এলাকায় আপনারা যদি লিডারশিপটা নেন, তাহলে কিন্তু আমরা অনেক প্রবলেম আমরা সলভ করতে পারবো। আজকে মতিঝিল কমার্শিয়াল এরিয়ার কথা বলছেন, আজকে গুলিস্তান থেকে সদরঘাট যাইতে পারে না মানুষ। আজকে হকার দেখেন, একদিক দিয়ে উঠে আরেক দিক দিয়ে বসে। রাস্তায় রিক্সা যেভাবে চলে, যানবাহন চলতে পারে না, আপনি গাড়ি নিয়ে চলতে পারবেন না, বাস চলতে পারে না। আর এখানে আরেকটা আপনার বলছেন বাসের একটা সমস্যা, আপনারা বলছেন ওইখানে, আমরা এটা দেখবো যে কি করা যায় সেটা।
আরেকটা বলছেন আপনারা কেমিক্যাল আর পলিথিন ব্যবসায়ীরা আপনাদের লাইসেন্সের কথা বলছে, এটা আমার হাত বাঁধা। এটা সরকারের থেকে এটা নিষিদ্ধ করা আছে। যে পর্যন্ত সরকার এটাকে আমাকে অনুমতি না দিবে সেই পর্যন্ত আমি এটাকে দিতে পারছি না। আপনারা দরকার করলে সেখানে যোগাযোগ করবেন, আমরা চাই যাতে সেটা হয়। সে ব্যাপারে আপনারা যদি আমাদেরকে করেন সেটা আমরা সহযোগিতা করবো। আর বকশীবাজার বাসের যেটা স্ট্যান্ড আছে সেই ব্যাপারে আমরা করবো। পুরনো ঢাকাটা সুন্দর করতে চাই। আজকে দেখেন ধুলাই খাল, এটাকে সুন্দর, আমরা মাঝখানে একটা রোড ডিভাইডার আছে, গাছ লাগাই কিন্তু সেখানে সেভাবে রাখতে পারি না। আরেকটা আমি আবার আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, রাস্তাগুলোকে সুন্দর করতে চাই, আজকে গ্রিন গাছ লাগাইতে চাই আমরা। এইভাবে আপনারা যদি কোথাও কোনো জায়গা সিটি কর্পোরেশনের খালি জায়গা আছে, অব্যবহৃত আছে, সেগুলো যদি আপনারা চান আমি আপনাদেরকে দিতে রাজি আছি। আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারও করেন, পাশাপাশি সেই জায়গায় গাছ লাগান, ফুল লাগান, সুন্দর ব্যবস্থা করেন যাতে রোডগুলো সুন্দর হয়, রাস্তাঘাটগুলো সুন্দর হয়, এলাকাগুলো সুন্দর হতে পারে। যে জায়গায় যেখানে সম্ভব সেগুলো যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আর পলিথিনের ব্যাপারে আল্লাহর রাস্তায় আমি সহযোগিতা চাই। আমি সরকারকেও বলেছি এই ব্যাপারে, পরিবেশ মন্ত্রণালয়কে বলেছি তারা যাতে এই ব্যাপারে আরো একটু সচেষ্ট হয়। আর রাস্তাঘাটের আজকে যেটা বলছেন, আমাদের একটা সম্প্রদায় আছে যেটা তৃতীয় লিঙ্গ, তারা বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাটে ঝামেলা করে, এটা আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে বলেছি এই ব্যাপারে, যাতে এই ব্যাপারে তারা আরো সচেষ্ট হয়, তাহলে সেই ব্যাপারটাও আমরা হয়তো কাটায় উঠতে পারবো। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। আপনারা যেগুলো বলেছেন, আমার পুরনো ঢাকার আপনাদের আরেকটা সহযোগিতা চাই। আমার মনে হয় পুরনো ঢাকাটাকে আরেকটু সুন্দর করতে হলে, যানজট কমাইতে হলে কিছু কিছু রাস্তা ওয়ান ওয়ে করা যায় কিনা, বুঝছেন সালাম ভাই? এটা একটু আপনারা ব্যবসায়ীরাও চিন্তা করেন, একটু ওয়ান ওয়ে। আমি আমাদের পুলিশ কর্মকর্তাদের বলেছি, ট্রাফিকের দায়িত্বে যারা আছেন ওনারাও এই ব্যাপারটা কাজ করতেছে। এটা বসে দরকার হলে আপনাদের সাথে বসেই আমরা যাতে ঠিক করতে পারি যে আজকে মৌলভীবাজার, চকবাজার ওই এলাকাটা আপনারা বলেন যে আমরা ওইদিকে ওয়ান ওয়ে যদি করে দেয়, রাস্তাটা কিভাবে সুন্দর হতে পারে, ভিড় যাতে কমতে পারে, এই ব্যবস্থাটাও আমি আপনাদের সহযোগিতা চাই। এই ওয়ান ওয়ে করতে পারলে আমাদের সেটা কিন্তু সম্ভব। আর আমাদের পানি জমে যায় বৃষ্টি হলে, আজকে দেখেন এটা বাস্তব সমস্যা, এটা কিন্তু নতুন না, এটা আমি আসার আগে থেকেই। আজকে 32টা জায়গাতে পানি জমে। আজকে দেখেন নিউ মার্কেটের মতো জায়গায়, আজকে ধানমন্ডির মতো জায়গায় পানি জমে যায়। আগে এটা কয়েকদিন থাকতো, আমি আসার পরে পাম্প করে অন্তত কয়েক ঘন্টায় সরানোর চেষ্টা করছি, কিন্তু এটা এনাফ না। এটি আনাপটা আগে এই জায়গার পানিগুলো যাওয়ার একটা ওয়ে ছিল বিডিআর এর ভিতর দিয়া। বিডিআর এর ঘটনার পরে সেখানে সেটাকে বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার কারণে ওই দিক দিয়ে আর পানি যেতে পারছে না। তো এই কারণেই এই পানিটা তো আমাদেরকে যে কোনো প্রক্রিয়ায় বুড়িগঙ্গায় নিয়ে যেতে হবে। সেটার জন্য আমরা নতুন প্রকল্প নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী সেটা অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু এই বর্ষায় তো আমরা সেটার উপকার পাবো না। আমরা নেক্সট বর্ষায় তো সেটা উপকার পাবো। আজকে পুরনো ঢাকায় ম্যাক্সিমাম ড্রেনেজ সিস্টেমগুলো কলাপস করে গেছে। ম্যাক্সিমাম ড্রেনগুলো একেবারে বালি দিয়ে, মাটি দিয়ে অনেক জায়গায় ভরাট হয়ে গেছে। কাজে পুরনো ওই ঢাকাটা আমাদের ওই যে বকশীবাজার ওই সাইডটা পানি জমে নিচু বলে ওই জায়গাটা পানিও জমে যায়। তো সেটাও আমরা একটা নতুন প্রকল্প গ্রহণ করেছি। আশা করি এই বছর সালাম ভাই পাবো না, কিন্তু নেক্সট ইয়ারে ইনশাল্লাহ আমরা সুযোগ অনেকটা সুবিধা দিতে পারবো। ওই জায়গার পানিগুলো কিভাবে আমরা নিষ্কাশন করতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করছি। এটা তো সম্ভব। আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে যান, ব্যবসায়ীরা, আপনারা তো দেখছেন শহরের ভিতর দিয়ে হয় ক্যানেল থাকে নাহলে নদী থাকে। আমাদের দুর্ভাগ্য যে একটা ধোলাই খাল ছিল, এইটাও আমরা বন্ধ করে দিছি। আজকে বিভিন্ন খালগুলো বন্ধ হয়ে গেছে, পুকুরগুলো বন্ধ হয়ে গেছে। এই পানি যাবে কোথায়? এই পানি যাওয়ার কোনো ওয়ে নাই। এই পানিগুলো ওয়ে আউট বের করার জন্য অন্তত আমাদের 8 থেকে 10টা ওয়ে আউট বের করতে হবে, যে বৃষ্টি হলে পানিটাকে নিষ্কাশনের জন্য যত দ্রুত সম্ভব সেটা আমরা করতে পারি, সেটা করা। পাশাপাশি ঢাকা শহর, আজকে আপনারা ঢাকা শহরের মালিক, আপনি এখানে ব্যবসা করেন, আপনারা
আপনারা বাংলাদেশ অর্থনীতিকে আপনারা চাঙ্গা করতেছেন, কিন্তু চিন্তা করে দেখেন, চোখ বন্ধ করলে একটু, যে ঢাকা শহর আজকে কংক্রিটের শহর হয়ে গেছে। আজকে ঢাকা শহরে পানির স্তর কত নেমে গেছে, এবং যে কোনো সময় যদি খোদা না করুক বড় কোনো ভূমিকম্প হয়, তাহলে ঢাকা শহরের অবস্থাটা কি হবে? কাজে এই বিষয়গুলো কিন্তু আজকে শুধু রাষ্ট্র থেকে চিন্তা করলে হবে না, ব্যবসায়ী প্রতিষ্ঠানদেরকেও চিন্তা করতে হবে, বিভিন্ন এনজিও গুলোকেও চিন্তা করতে হবে। আস্তে আস্তে এই রিস্ক অবস্থাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। আজকে বৃষ্টির পানি কোনোভাবে মাটির নিচে যাওয়ার সুযোগ ঢাকা শহরে খুব কম, খুব কম। সব জায়গায় কংক্রিট হয়ে গেছে। সেই জায়গায় নতুন বাড়িঘর হলে সেগুলো আমরা কিভাবে খোলা মাটির সুযোগ রাখতে পারি, যেখান থেকে অন্তত বাড়ি কিছুটা পানি নিচের দিকে যেতে পারে। অর্থাৎ বিভিন্ন ব্যাপারেই আজকে শুধু আমরা বিল্ডিং বানাচ্ছি, রাস্তা করতেছি, কংক্রিট দিয়ে ভরে দিচ্ছি, আমাদের ঢাকা শহরের চতুর্পাশে যে পানি নিষ্কাশনের যে ওইগুলো ছিল সব বন্ধ হয়ে আজকে আমাদের আরেক ব্যবসায়ীরা কিন্তু সেখানে আজকে ব্যবসা করতেছেন, বড় বড় প্লট করতেছেন, জায়গা করতেছেন, কিন্তু আজকে সেগুলো কি আমরা ভবিষ্যৎ জেনারেশনের জন্য কতটুকু ভালো হচ্ছে সেই জিনিসটাও কিন্তু আমরা চিন্তা করতেছি না। এখানে কবরস্থানের কথা আপনারা বলেছেন, কবরস্থান ইনশাল্লাহ আপনারা দুইটা জায়গায় বলছেন। একটা হলো যে সাইনবোর্ড লাগায় বা ওইগুলো রিজার্ভ আমরা নতুন রিজার্ভ দিচ্ছি না, এটা পুরনো যে সমস্ত রিজার্ভ আছে, পুরানো যারা আছে তার বাইরে নতুন আমরা আজিমপুর কবরস্থানে কোনো রিজার্ভ দিচ্ছি না, একদমই দিচ্ছি না। কাজে পুরানো যেগুলো আছে সেগুলো আছে। আর ওই রাস্তাটার কথা বলছেন আপনারা কনে, যে কবরস্থানে এইটা বন্ধ হলে এইটা আবার ওই আশেপাশের লোকজন আমাদেরকে আবার কমপ্লেন করে। তবে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা আমাকে রিটার্ন দেন, আমি বলছি আপনাকে রিটার্ন দেন। আর পাশাপাশি আজিমপুর কবরস্থানের আমরা পূর্ব দিক দিয়ে ওই রাস্তাটা বড় করার চেষ্টা করতেছি। ওই রাস্তাটা যদি বড় হয়ে যায় তাহলে কবরস্থানের মাঝখান দিয়ে রাস্তাটা আমি হয়তো বন্ধ করে দিতে পারবো। যদি ওইটা হয়ে যায় তাহলে সেটা সুবিধা হবে। আর আরেকটা আপনাদের ব্যবসায়ীদের আরেকটা পার্ট, সেটা হলো যে মাংস ব্যবসায়ী যারা করে, এটা আপনারা বলছেন, আপনাদের একজন বলছেন আজকে খাবারের মধ্যে আমরা কি মাংস খাই, খাসির মাংস খাই না কি খাই বুঝি না। এই ব্যাপারে আমরা এটাকে একটু আইনের আওতায় আনতে চাচ্ছি। 2টা জবাইখানা আছে, ব্যবহার হয় না। 2টা জবাইখানা আধুনিক জবাইখানা করা হয়েছে, কিন্তু ব্যবহার হয় না। তা এখন আমরা ওইটাকে আবার আইনের আওতায় এনে যাতে কোনো জবাইখানা ছাড়া কোনো পশু জবাই না হয়, আমরা সেটা একটু স্ট্রিক্ট করার চেষ্টা করতেছি। আপনারা দোয়া করেন সেগুলো যাতে হয়ে যায়। আর রাস্তা কাটার ব্যাপারে এখানে সমস্যা দেখেন, সব দোষ আসে সিটি কর্পোরেশনের উপরে, কিন্তু এখানে আমার ওয়াসা আছে, এখানে বিদ্যুৎ আছে, এখানে ইলেকট্রিসিটি গ্যাস আছে, সবার কিন্তু কাজটা এখানে আছে। সেটার ব্যাপারেও আমরা চেষ্টা করতেছি যাতে অল্প সময়ের মধ্যে রাস্তা খনন হলেও যাতে অতি দ্রুত করা যায়। আরেকটা আছে আপনাদের, সেটা হলো যে এই যে বিভিন্ন মানে আমাদের ভিডিও বা ওই যে আদার্স চ্যানেলগুলো যেগুলো আছে, এগুলোর যে এই তারগুলো মাননীয় প্রধানমন্ত্রী এইটাও চান যে সব সার্ভিস ওরিয়েন্টেড তারগুলো মাটির নিচে যেতে হবে। এটা অলরেডি ধানমন্ডিতে আমরা এই প্রকল্পটা নিয়েছি, পুরা ঢাকা শহরেই যাতে এই তারগুলো আমরা মাটির নিচে নিতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করতেছি। ধানমন্ডিতে আমাদের অলরেডি প্রজেক্ট চলছে, বাকি শহরে আমরা করার জন্য চেষ্টা করব। তা আপনাদের সবার সহযোগিতা চাই। আর ল অ্যান্ড অর্ডারের ব্যাপারেও আপনারা প্রত্যেকটা এলাকায়, আমি তো বললাম যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন তাহলে সম্ভব হবে। আর কবরস্থানের ব্যাপারে আমি আসার পরে কিন্তু কবরের ফি কমায় দিছি, অর্ধেক করে দিছি। কবরের যা ছিল বুঝছেন মিতা, এটা তো কইলেন না আপনি, অলরেডি অর্ধেক করে দিছি সেটা, এবং শ্মশানেরও অর্ধেক করে দিছি, শুধু কবরে না শ্মশানেরও অর্ধেক করে দিছি। এই বিষয়গুলো আপনাদের সবার আমরা সহযোগিতা চাই। মোটামুটি আমার মনে হয় যে আপনারা যে সমস্ত প্রশ্নগুলো করছিলেন বা আমার কাছ থেকে উত্তরগুলো চেয়েছিলেন, আমি ম্যাক্সিমাম বোধহয় বলতে পারছি। কারো কি কোনোটা বাকি আছে? আমার কাছে 2টা রিকোয়েস্ট আছে। একটা হলো যে আপনি
এটা আলাপ হয়েছে এটা আলাপ ওনাকে করে শেষ করতে হবে, চেষ্টা আমরা করতেছি কোনো আমরা। কোয়েশ্চেন না নেই। হ্যাঁ, ওইটা আমরা আনার চেষ্টা ওইটা আমরা চেষ্টা করতেছি। আর একটা আমরা যেটা চাই, পুরনো ঢাকাও এরকম কিছু কিছু রাস্তা আপনারা বলেন যেখানে আমরা সাইকেলের একটা লেন যদি রাখা যায় তাহলে ভালো হয়, সেটাও কিভাবে করা যায় দেখেন, আমরা সেগুলো চিন্তা করতেছি। লেকটা রেনোভেট করা অলরেডি আমরা উদ্যোগ নিচ্ছি এবং আপনি যদি এখানে যান দেখবেন ওটা যে কমার্শিয়াল ছিল অনেক, কিন্তু আমি ভেঙে দিছি। আমি ওই লেকটাকে আমরা সুন্দর করে সাজাতে চাই, ধানমন্ডিটাকেও সুন্দর করে সাজাতে চাই। হ্যাঁ, থাকেন পুরানো ঢাকাটাও একটু দেখেন, পুরানো ঢাকাটাও সুন্দর করে সাজাইতে চাই আমরা। আপনাদের সবাইকে ধন্যবাদ। 4টা ট্রাফিক পুলিশ স্টেশন, 4টা ট্রাফিক পুলিশ আমার আছেন, ওনাদেরকে বলছি শোনেন, আমাদের ওইখানকার এমপি আমাদের হামিদ সাহেব, সে কিন্তু নিজের পয়সা দিয়ে কিছু জায়গায় অলরেডি ট্রাফিক মানে ম্যানেজমেন্টের জন্য ব্যবস্থা করছে। তো যাই হোক, আমরা চেষ্টা করতেছি সবকিছুই। তা আপনাদের সবার সহযোগিতা চাই। সরকারের জন্য দোয়া করবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, পাশাপাশি আমার জন্য একটু দোয়া করেন যাতে আগামী নির্বাচনে আপনাদের ভোট পেয়ে সমর্থন পেয়ে যাতে নির্বাচিত হতে পারি, সেটার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অশেষ ধন্যবাদ। জি।